আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ রমজান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইমেল এপিসোড নিয়ে। এবং এপিসোডটি খুবই ভয়ঙ্কর, যার কারণে আমি এপিসোডটি সিলেক্ট করেছি। এবং এপিসোডটি আমাকে পাঠানো হয়েছে জার্মানি থেকে। আশা করি আপনাদেরও এপিসোডটি অনেক ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটি রিকোয়েস্টের পরেই চলে যাচ্ছি আমরা মূল ঘটনায়। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পুরনো ও নতুন সবাইকেই বলছি যে আপনারা ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। তো ঘটনাটা যেভাবে লেখা হয়েছে আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভূত এফএম এর সকল শ্রদ্ধেয় লিসেনার্স ও মোহাম্মদ রমজান ভাইকে। আমি জানি না আমার ঘটনাটি আপনারা সিলেক্ট করবেন কি না, তবে যদি সিলেক্ট করেন আমার আসল নাম, ঠিকানা কিংবা পরিচয়ের কোনো অংশ প্রকাশ করবেন না। আমি নিজের পরিচয় প্রকাশ করতে চাই না। আপনারা আমাকে অ্যাডাম নামে ডাকতে পারেন। আজ আমি যে ঘটনাটা লিখতে যাচ্ছি সেটা কাউকে বলার সাহস আমার হয়নি, এমনকি আমার সবচেয়ে কাছের বন্ধুকেও নয়। কারণ ঘটনাটা বললেই একটা প্রশ্ন সামনে আসে, আমি সেদিন রাতে যাকে দেখেছিলাম সে আসলে মানুষ ছিল কিনা। ঘটনা জার্মানির ব্ল্যাক ফরেস্টের 2019 সালের ডিসেম্বর মাস। আমি তখন জার্মানিতে কাজ করতাম। ছুটির সময় এক বন্ধুর পরামর্শে ব্ল্যাক ফরেস্টের দিকে গাড়ি নিয়ে বের হচ্ছিলাম। উদ্দেশ্য ছিল একটা রাত জঙ্গলের কাছাকাছি থেকে পরের দিন সকালে ফিরে আসা। সন্ধ্যার পর আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেলে তুষারপাত শুরু হলো। রাস্তার দুই পাশের গাছগুলো এত ঘন ছিল যে গাড়ির হেডলাইট ছাড়া সামনে কিছুই দেখা যাচ্ছিল না। রাত তখন প্রায় 10:30। আমার ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না, জিপিএসও ঠিকমতো কাজ করছিল না। তারপর রাস্তার পাশে একটা ছোট্ট কাঠের সাইনবোর্ড দেখতে পেলাম। জার্মানি ভাষায় কিছু লেখা ছিল। আমি গাড়ি থামিয়ে যতটুকু বুঝতে পারলাম সেটার অর্থ ছিল সামনে আর কোনো বসতি নেই। আমি তখনও জানতাম না ওই কথাটাই আমাকে বাঁচানোর শেষ সুযোগ ছিল। আমি ফিরে যেতে পারতাম, কিন্তু যাইনি। প্রায় 10 মিনিট পর জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়ি দেখতে পেলাম। বাড়িতে দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ সেখানে থাকে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, দোতলার একটা জানলায় আলো জ্বলছিল। আমি ভাবলাম হয়তো কেউ থাকে। তুষারপাতের মধ্যে গাড়ি থেকে নামলাম। দরজার সামনে গিয়ে 3বার নক করলাম, কোনো উত্তর নেই। আবার নক করলাম, ঠিক তখনই দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে প্রচণ্ড ঠান্ডা বাতাস আর আমার মুখে এসে লাগলো। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়েছিলাম। তারপর ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ শুনলাম, খুব আস্তে। সে বলল, আপনি এত দেরি করলেন কেন? আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমি ওই বাড়িতে যাওয়ার কথা কাউকে জানাইনি। কেউ জানতো না আমি সেখানে যাচ্ছি বা আছি। আমি ভেতরে ঢুকলাম। ঘরটা অস্বাভাবিক পরিষ্কার। একটা পুরনো কাঠের টেবিলের উপর একটা মোমবাতি জ্বলছিল, আর তার পাশে রাখা ছিল একটা কাপ থেকে ধোঁয়া উঠছিল, মানে কেউ কয়েক মুহূর্ত আগেই সেখানে চা ঢেলেছে। আমি জিজ্ঞেস করলাম, এখানে কেউ আছেন? কোনো উত্তর নেই, শুধু উপরতলা থেকে টক 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 পায়ের শব্দ পেলাম।
কে যেন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। আমি সিঁড়ির দিকে তাকিয়ে থাকলাম। একটা মেয়ে নিচে নেমে এলো। তার বয়স হয়তো 25-এর মতো। সাদা পোশাক, চুলগুলো পুরো মুখ ঢেকে রেখেছে। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি আজ রাতে এখানেই থাকবেন? আমি বললাম, না, আমি শুধু রাস্তা হারিয়ে ফেলেছি, একটু ফোন করতে চাই। মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, ফোন কাজ করে না। আমি ফোন বের করলাম, সত্যি কোনো নেটওয়ার্ক নেই। আমি তখনও ভাবছিলাম হয়তো পাহাড়ি এলাকা, নেটওয়ার্ক নেই। মেয়েটা আমাকে একটা ঘর দেখিয়ে বলল, ওখানে ঘুমান। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। রাত তখন প্রায় 12টা। ঘুম আসছিল না। হঠাৎ দরজায় টোকা, টক টক টক। আমি চুপ করে রইলাম। আবার টোকা। তারপর মেয়েটার কণ্ঠে, অ্যাডাম, দরজা খুলুন। আমি জমে গেলাম। আমি তো তাকে আমার নাম বলিনি। আমি দরজা খুলিনি। কয়েক মিনিট পর শব্দ বন্ধ হয়ে গেল। তারপর আমার ঘরের জানলার বাইরে কেউ হাঁটছে। বরফের উপর পায়ের শব্দ, কড়মড় কড়মড় করে শব্দ। আমি পর্দার কাছে গিয়ে দাঁড়ালাম। জানলার বাইরে তাকালাম। তাকিয়েই দেখতে পেলাম কেউ নেই, শুধু বরফ। কিন্তু বরফের উপর স্পষ্ট পায়ের ছাপ দেখা যাচ্ছে। সেগুলো জানালার সামনে এসে থেমে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, পায়ের ছাপগুলো ছিল খালি পায়ের। আমি জানালা থেকে সরে এলাম। ঠিক তখনই আমার পেছনে একটা শব্দ হলো, আপনি আমাকে দেখছেন না কেন? আমি ঘুরে দাঁড়ালাম। ঘরে কেউ নেই, কিন্তু আয়নার সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। আয়নার ভেতরে আমি বাস্তবে কাউকে দেখতে পাচ্ছিলাম না, শুধু আয়নায় দেখছিলাম তাকে। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চুলের ফাঁক দিয়ে মুখটা দেখা গেল। চোখ দুটো পুরো কালো, আর ঠোঁটের কোণ দিয়ে কালো তরল বের হচ্ছিল। সে আয়নার ভেতর থেকে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো আগেও এসেছিলে। আমি পিছিয়ে গেলাম, বললাম, আমি এখানে কখনো আসিনি। সে হাসলো, তারপর বলল, তুমি না, তোমার মতো আরেকজন। হঠাৎ পুরো ঘরের আলো নিভে গেল। আমি দরজা খুলে দৌড়ে নিচে নামলাম। বাড়ির নিচতলায় কেউ নেই, মেয়েটাও নেই। শুধু টেবিলের উপর একটা পুরনো ছবি পড়েছিল। আমি ছবিটা হাতে তুলে নিলাম। ছবিতে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ, আর ছবির এক পাশে আমি দাঁড়িয়ে আছি। আমি ছবিটা হাত থেকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার কারণ, ছবিটা অনেক পুরনো। ছবির নিচে সাল লেখা ছিল 1987। আমি তখনও জন্মাইনি। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে গাড়ির দিকে দৌড়ালাম। কিন্তু গাড়ির দরজা খুলতে গিয়ে দেখলাম গাড়ির ভেতরে কাছে আঙুল দিয়ে কেউ লিখে রেখেছে, আজ তুমি একা ফিরবে না। আমি আর কিছু ভাবিনি, গাড়ি স্টার্ট দিলাম। যেভাবেই হোক জঙ্গলের রাস্তা ধরে গাড়ি চালাতে লাগলাম। প্রায় আধা ঘন্টা পর রাস্তার পাশে আলো দেখতে পেলাম, একটা ছোট্ট পুলিশ স্টেশন। আমি গাড়ি থামিয়ে ভেতরে ঢুকে সব কিছু বললাম। পুলিশ অফিসার আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর আমাকে একটা প্রশ্ন করলো, আপনি কোন বাড়িতে ছিলেন? আমি জায়গাটা বর্ণনা করলাম। লোকটা আমার দিকে তাকিয়ে বলল, ওখানে কোনো বাড়ি নেই। আমি বললাম, আমি নিজের চোখে দেখেছি। সে মাথা নাড়ল। তারপর একটা পুরনো ফাইল বের করলো। ফাইলের ভেতর একটা ছবি ছিল।
আমি ছবিটা দেখেই চিনে ফেললাম। ওই একই বাড়ি। পুলিশ অফিসার বললেন বাড়িটা 1987 সালে পুড়ে যায়। আমি কিছু বলতে পারছিলাম না। ঠিক তিনি আরও বললেন সেই আগুনে বাড়ির সবাই মারা যায়। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, মেয়েটা? পুলিশ অফিসার আমার দিকে তাকালেন, তারপর বললেন, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, তার নাম ছিল এলিসা। সে আগুনের রাতে নিখোঁজ হয়। আমি বললাম, কিন্তু আমি তাকে দেখেছি। পুলিশ অফিসার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি একা যাননি। আমি বললাম, মানে? তিনি আমার গাড়ির দিকে তাকিয়ে বললেন, আপনার গাড়ির পেছনের সিটে কে বসে আছে? আমি সঙ্গে সঙ্গে পেছনে তাকালাম, কেউ নেই, কিন্তু সিটের উপর একটা ভেজা সাদা কাপড় পড়েছিল, আর সেই কাপড়ের নিচে এক জোড়া খালি পায়ের ছাপ। সেদিন রাতের পর আমি আর কখনো ব্ল্যাক ফরেস্টে যাইনি, কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। প্রায় 3 মাস পর আমার বাড়িতে একটা খাম আসে। কোনো প্রেরকের নাম নেই। খাম খুলে দেখি একটা ছবিতে আমি দাঁড়িয়ে আছি সেই পুরনো বাড়ির সামনে। আমার পাশে সেই মেয়েটা এলিসা, আর ছবির পেছনে লেখা, পরের বার দরজা খুলতে ভুল করবেন না। আমি আজও সেই ছবিটা রেখে দিয়েছি, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপারটা জানেন? ছবিটা যখন প্রথম পেয়েছিলাম তখন ছবিতে আমরা দুজন ছিলাম। কয়েক বছর পর ছবিটা আবার দেখার সময় আমাদের পেছনে আরও একজন দাঁড়িয়ে ছিল। আমি জানি না সে কে, তবে তার মুখটা আমার বাবার মতো দেখতে, আর আমার বাবা মারা গেছেন বহু বছর আগে। সেই ঘটনার পর থেকে আমি একটা জিনিস বুঝেছি, সব রাস্তা গন্তব্য নিয়ে যায় না। কিছু রাস্তা আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে এলেও আপনি আর আগের মানুষ থাকেন না। আমার আসল পরিচয় প্রকাশ করবেন না, শুধু এটুকু বলবেন, এই ঘটনাটা আপনাদের কাছে পাঠিয়েছে অ্যাডাম। আর যদি কোনো জার্মানির ব্ল্যাক ফরেস্টের রাতে গাড়ি চালাতে হয়, রাস্তার পাশে যদি কোনো পুরনো কাঠের বাড়ি দেখতে পান যেখানে দোতলার একটা জানালায় আলো জ্বলছে, গাড়ি থামাবেন না, কারণ আলোটা হয়তো আপনাকে পথ দেখানোর জন্য জ্বলছে না, হয়তো কেউ আপনার অপেক্ষায় আছে। তো এই ছিল আমাদের প্রথম ঘটনা, যেটা জার্মানি থেকে পাঠানো হয়েছে। যিনি পাঠিয়েছেন তিনি হলেন অ্যাডাম, এবং ঘটনাটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তারপরেও আপনাদের মতামত কমেন্টে আশাবাদী। আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে ঘটনাটি কেমন হয়েছে, এবং যদি কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় কোনো ঘটনায়। তো আমাদের কাছে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সে ঘটনাটি হচ্ছে মোরাক্কোর একটি ঘটনা, যেটা কিনা যিনি পাঠিয়েছেন তিনি একটি ছদ্মনাম ব্যবহার করেছেন, ইউসুফ। তো তিনি যেমন লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করব, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ভূত FM এর সকল শ্রদ্ধেয় লিসেনার্স ও মোহাম্মদ রমজান ভাইকে অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আমার আসল নাম প্রকাশ করবেন না। আমি চাই না আমার পরিবার কিংবা পরিচিত কেউ এই ঘটনা সম্পর্কে জানুক।
আপনারা আমাকে ইউসুফ নামে ডাকতে পারেন। আজ যে ঘটনাটি লিখছি সেটা কোনো গল্প নয়। আমি জানি শুনলে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আর একটা কথা, আমি আজও ওই রাতের কথা মনে করে একা ঘুমোতে পারি না। ঘটনাটা মরক্কোর মারাকেশ শহরে 2022 সালের নভেম্বর মাসে। আমি কাজের কারণে মারাকেশে ছিলাম। একদিন সন্ধ্যায় একজন স্থানীয় পরিচিত আমাকে শহরের পুরনো অংশে একটা বাড়ি দেখাতে নিয়ে যায়। বাড়িটা বাইরে থেকে দেখলে অসাধারণ মনে হলেও আশেপাশের লোকজন সেটাকে এড়িয়ে চলতো। আমি জিজ্ঞেস করছিলাম, বাড়িটা খালি কেন? লোকটা কোনো উত্তর দিল না, শুধু বলল, রাতে এই বাড়ির সামনে দাঁড়াবেন না। আমি হাসতে হাসতে বলেছিলাম, কেন, ভূত আছে নাকি? লোকটা এবার আমার দিকে তাকিয়ে বলল, ভূত হলে সমস্যা ছিল না। তারপর আর কিছু বলল না সে। সেদিন রাতে কৌতূহলবশত আমি একাই ওই বাড়িটার কাছে গেলাম। রাত তখন প্রায় 1টা। বাড়ির দরজা বন্ধ ছিল, কিন্তু দরজার নিচ দিয়ে ভেতর থেকে আলো বের হচ্ছিল। আমি দরজায় হাত রাখতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকে দেখি পুরো বাড়ি অন্ধকার। শুধু মেঝের মাঝখানে একটা ছোট্ট মাটির পাত্র। পাত্রের চারপাশে কালো দাগ দিয়ে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। আর তার পাশে রাখা একটা পুরনো আয়না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়াতে বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। কারণ আয়নায় আমি একা ছিলাম না, আমার ঠিক পেছনে একজন বৃদ্ধ দাঁড়িয়ে ছিল। কালো পোশাক, মুখ পুরোটা ছায়ায় ঢাকা। আমি সঙ্গে সঙ্গে পেছনে তাকালাম, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, বৃদ্ধটা এবার আমার আরো কাছে। আমি ভয়ে আয়নাটা মেঝেতে ফেলে দিলাম। ঝনঝন করে কাঁচ ভেঙে গেল। ঠিক তখনই পুরো বাড়ির ভেতর থেকে একটা শিশুর কান্নার শব্দ শুনতে পেলাম, যেন কেউ খুব নিচু গলায় কাঁদছে, আম্মি আম্মি এরকমের শব্দ করে। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা খুঁজে পেলাম না। যেদিক দিয়ে ঢুকেছিলাম সেখানে এখন শুধু একটা দেওয়াল। আমি পাগলের মতো দেয়ালে হাত মারতে লাগলাম। তখন আমার পেছন থেকে একটা নারী কণ্ঠ শুনলাম, তুমি ওকে জাগিয়ে দিয়েছ। আমি ঘুরে তাকালাম, ঘরের কোনায় একটা মহিলা দাঁড়িয়ে। তার মুখ দেখা যাচ্ছিল না। সে আস্তে আস্তে বলল, এই বাড়িতে ঢোকার আগে তোমাকে সাবধান করা হয়েছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, কে কে তুমি? সে কোনো উত্তর দিল না, শুধু মেঝের সেই মাটির পাত্রটার দিকে আঙুল দেখিয়ে বলল, ওটা ভেঙে ফেলো। আমি পাত্রটার দিকে এগিয়ে গেলাম, কিন্তু পাত্রটা ছোঁয়ার আগেই ঘরের সব দরজা জানলা একসঙ্গে বন্ধ হয়ে গেল। তারপর চারপাশ থেকে ফিস ফিস শব্দ। একজন নয়, অনেকজন, খুলে দাও, খুলে দাও, আমাদের বের হতে দাও, রক্ত দাও। আমি পেছনে তাকালাম, দেওয়ালের উপর ছায়া পড়েছে, কিন্তু ঘরে কেউ নেই। ছায়াগুলো ধীরে ধীরে মানুষের আকৃতি নিচ্ছে, 1টা, 2টা, তারপর 10টা। আমি চোখ বন্ধ করে কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। ঠিক তখনই একটা প্রচণ্ড চিৎকার শুনলাম। চোখ খুলে দেখি মাটির পাত্রটা নিজে থেকেই ফেটে গেছে, আর পাত্রের ভেতর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে। ধোঁয়াটা মেঝের উপর দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি পেছোতে পেছোতে দেয়ালে ঠেকে গেলাম।
তারপর সেই ধোঁয়ার ভেতর থেকে একটা মুখ বের হলো। মানুষের মতো মুখ নয়, চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখটা অস্বাভাবিক বড়, আর সে আমার নাম ধরে বলল, ইউসুফ। আমি চিৎকার করে উঠলাম, কারণ আমি ওই বাড়িতে কাউকে আমার নাম বলিনি। সত্তাটা আবার বলল, তুমি আমাদের জন্য দরজা খুলেছ। আমি বললাম, আমি কিছু খুলিনি। সে হাসলো, তারপর বলল, তুমি আয়নাটা ভেঙেছ। হঠাৎ আমার মাথার ভেতর প্রচণ্ড ব্যথা শুরু হলো। মনে হচ্ছিল কেউ আমার মাথার ভেতর থেকে কথা বলছে। তারপর আমি একটা অদৃশ্য দেখলাম। অনেক বছর আগে এই বাড়িতে কয়েকজন মানুষ বসে আছে। অনেক বছর আগে এই বাড়িতে কয়েকজন মানুষ বসে আছে। মাঝখানে সেই একই মাটির পাত্র। একজন লোক মন্ত্রের মতো কিছু পড়ছে, তারপর সে পাত্রের ভেতরে রক্ত ঢালছে। একটা একটা করে সবাই আয়নার সামনে দাঁড়াচ্ছে, আর আয়নার ভেতর থেকে কালো ছায়াগুলো বেরিয়ে আসছে। আমি বুঝতে পারলাম ওটা কোনো সাধারণ বাড়ি ছিল না। ওখানে বহু বছর আগে কালো জাদুর একটা আচার করা হয়েছিল। আর আয়নাটা ছিল সেই জিনিসটার সঙ্গে যোগাযোগের মাধ্যম। আমি আয়না ভেঙে যেটাকে বন্দি করা হয়েছিল সেটাকে মুক্ত করে দিয়েছি। ঠিক তখনই আমার সামনে থাকা কালো সত্তাটা হঠাৎ মানুষের মতো হয়ে গেল। সে আমার মুখের কাছে, সে আমার খুব কাছে এসে ফিসফিস করে বলল, তুমি আমাদের একজনকে মুক্ত করেছ, এখন তোমার কাছ থেকে একজনকে নিতে হবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, কাকে? সে উত্তর দিল না, শুধু আমার কানের কাছে এসে বলল, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। তারপর সবকিছু অন্ধকার। পরদিন সকালে আমার ঘুম ভাঙে রাস্তার পাশে। কিভাবে সেখানে এলাম কিছুই মনে ছিল না। আমার ফোনে তখন 17টা মিসড কল, সবগুলো আমার মায়ের নাম্বার থেকে। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। মা ফোন ধরেই কাঁদতে শুরু করলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? মা বললেন, তুই কাল রাতে ফোন করে বলেছিলি ঘরে কেউ ঢুকেছে। আমি বললাম, আমি তো ফোনই করিনি। মা বললেন, তুই শুধু একটা কথাই বলছিলি। আমি জিজ্ঞেস করলাম, কি? মা কাঁদতে কাঁদতে বললেন, দরজা খুলিস না, ও আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ফোনটা নামিয়ে ফেললাম। সেই দিন রাতেই আমি মরক্কো ছেড়ে চলে আসি। কিন্তু এখানে ঘটনাটা শেষ হয়নি। দেশে ফেরার কয়েকদিন পর রাতে ঘুমানোর সময় আমার ঘরের আয়নার সামনে একটা কালো দাগ দেখতে পেলাম। প্রথমে ভাবলাম ময়লা কাপড় দিয়ে মুছতে গেলাম। দাগটা মুছল না, বরং ধীরে ধীরে একটা শব্দ তৈরি হলো। আর সেই শব্দটা ছিল ইউসুফ, মানে আমার নাম। আমি সঙ্গে সঙ্গে আয়নাটা কাপড় দিয়ে ঢেকে ফেললাম। তারপর থেকে আমি ঘরে কোনো আয়না খোলা রাখিনি। কিন্তু প্রায় 1 বছর পর এক রাতে ভুল করে বাথরুমের আয়নার দিকে তাকিয়ে ফেলি। আমি একা ছিলাম, তবু আয়নায় আমার পেছনে একজন দাঁড়িয়েছিল। সে একই কালো পোশাক, সেই একই সাদা চোখ, কিন্তু এবার সে একা ছিল না। তার পাশে দাঁড়িয়ে ছিল আমার মা। আমি সঙ্গে সঙ্গে পিছনে তাকালাম, কেউ ছিল না। আবার আয়নার দিকে তাকালাম, দুজনেই নেই। শুধু আয়নার উপর আঙুল দিয়ে লেখা
একজন বাকি। আমি জানি না এর অর্থ কী, আমি জানি না সেই বাড়ির জিনিসটা এখনো আমার পিছু নিয়েছে কিনা। শুধু একটা ব্যাপার জানি, কিছু দরজা মানুষের জন্য বন্ধ থাকে, আর সেই দরজা কৌতূহলবশত খুললে সব সময় মানুষই ভেতরে ঢুকে না। কখনো কখনো ভেতরের জিনিসটাই মানুষের সঙ্গে বাইরে বেরিয়ে আসে। আমার আসল পরিচয় প্রকাশ করবেন না, শুধু আমাকে ইউসুফ নামে পরিচয় দেবেন। আর যারা এই গল্পটা শুনেছেন, একটা অনুরোধ, রাতে কখনো অচেনা জায়গায় যদি পুরনো আয়নায় দেখতে পান, যদি আয়নায় নিজের প্রতিবিম্বর সঙ্গে আরেকটা ছায়া দেখতে পান, পেছনে ফিরে তাকাবেন না, কারণ হয়তো ছায়াটা আপনার পেছনেই, হয়তো ছায়াটা আয়নার ভেতরে আপনার অপেক্ষায় আছে। তো এই বলে তিনি ঘটনাটি শেষ করেছেন। তো আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। তো আজকে আমাদের কাছে দুটি ঘটনাই ছিল, এই দুটি ঘটনায় আমি আপনাদেরকে শেয়ার করলাম। এবং আপনারাও যদি আমাদের কাছে ঘটনা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের ইমেল করবেন। বাহির থেকে চাইলে ভয়েস মেল করেও পাঠাতে পারেন। তো আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voyerrajyo@gmail.com। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।